বিশ্বাসী এবং অবিশ্বাসী জীবনে শুনেছেন কোনোদিন কোন রাজনৈতিক দলের কাছ থেকে? অবিশ্বাসীদেরও যারা ধারণ করে সেটাই বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এটাও প্রমাণ করলেন যে তিনি একটা বিদগ্ধ রাজনীতিবিদ, অসাম্প্রদায়িক রাজনীতি ধারণ করে, যেটা আমরা বিএনপির থেকে বহুদিন ধরে আমরা আলোচনা করছি। আমরা প্রত্যাশা করি যে ৩১ দফার মধ্য দিয়ে আজকে জাতিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পক্ষে জনাব তারেক রহমান, যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিক, একসাথে এই ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। এই ৩১ দফার মধ্যে আজকে যে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি তো মনে করি যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, গতকাল যেটা আমরা দেখলাম, একটা সারা জাতির মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে ঘরে ঘরে। আমরা মনে হচ্ছে যেন আবার কেন আন্দোলন, আবার কেন সংগ্রাম। এখনো তো আপনার ঐক্যমত কমিশনের আলোচনা তো শেষ হয় নাই, এর মধ্যে অনেকগুলো দল রাজপথ বেছে নিয়েছে। আমরা শঙ্কিত। কালকে আপনারা জানেন না যে অনেক ছেলে মেয়ে স্কুলে যায় নাই, অনেকগুলো স্কুল তারা অনলাইনে ক্লাস করেছে। কেন আমাদের এত সংখ্যার মধ্যে আপনারা ফেলে দিচ্ছেন কেন? আমি তো দাবি করতে পারি যে ৩১ দফার মধ্যে সংস্কারের ৯০% দেওয়াই আছে। তারা বলা হয়েছে আমাদের দেশে একটা রেইনবো সোসাইটি তারা করবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ আদিবাসী, নারী, পুরুষ, বিশ্বাসী এবং অবিশ্বাসী জীবনে শুনেছেন কোনোদিন কোন রাজনৈতিক দলের কাছ থেকে? অবিশ্বাসীদেরও যারা ধারণ করে সেটাই বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এবং রেইনবো সোসাইটির কথাই প্রথম তারা বলেছে। অথচ আজকে আমরা রাজনীতিটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আবার রাজপথ উত্তপ্ত করছি। এটা তো কথা ছিল না। এখন আজকে পূজা পার্বণ নিয়ে যে আমার ভাই প্রীতম বলল, ভাই এই বক্তৃতা তো আমি অ্যাপিলেট ডিভিশনে দিয়েছি। কেন দিয়েছি? যখন ২১-এ সারা বাংলাদেশে ঘটনাগুলো ঘটল, যেটার উৎপত্তি ছিল পাহাড়ের এলাকা, আপনাদের মনে আছে? হ্যাঁ, কুমিল্লা একটা ঘটনার মধ্যে দিয়ে, এবং সেখানে যে পুলিশরা কি উস্কানি দিয়েছে লাইভে এসে, আপনারা মনে আছে সেগুলো। এবং প্রায় ১৫-২০টা জেলায় ঘটনা ঘটে গেল। আমরা হাইকোর্টে গিয়ে মামলা করলাম। হাইকোর্টের বিচারকরা বলল একটা এনকোয়ারি হোক, জুডিশিয়াল এনকোয়ারি প্রত্যেকটা জেলাতে। বাংলাদেশে এই প্রথম কোন সরকারের অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন হাইকোর্টের এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে মামলা করেছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই, আমার প্রায় ৪৫ বছর আইনজীবী পেশায়। হাইকোর্টের জুডিশিয়াল এনকোয়ারি দিয়ে সেই এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে স্টেনে চেম্বার জাজের ছিল কে? পতিত সরকারের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, পলাতক ওবায়দুল হাসান। সে স্টে দিয়ে দিল। পরে স্টে ভেকেট করার জন্য যখন আমরা গেলাম, সেই কথাটাই বলেছিলাম যে মিলন, এখন আর পঞ্জিকা দেখে আমাদের পূজা পার্বণের দিনক্ষণ দেখতে হয় না। চারিদিকে যখন ভাঙাভাঙি শুরু হয় তখনই বোঝা যায় সামনে হিন্দুদের কোনো পূজা পার্বণ আসতেছে। আর আপনি এটা স্টে করে দিলেন, এবং সেই স্টে ভেকেট করলো না। কি হইতো? ২১টা জেলায় যদি জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টকেই জানতে চেয়েছে যে এসপি কেন যথাযথ ভূমিকা রাখে নাই, ওসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, ডিসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, পুলিশ কর্মকর্তারা কেন নীরবে দাঁড়িয়েছিল সব জায়গায়। তারা তো থানা থেকেও পালিয়ে গেছে। আপনি জানেন না, নোয়াখালীতে থানার পুলিশরাও চলে গেছে। আমাদের নির্যাতিত লোকজন যখন যায়, হত্যাকাণ্ড হয়, আপনারা সেখানে জানেন, নোয়াখালী পুলিশদের পাওয়া যায় না, ফোন তো ধরেই না। সব জায়গায় ঘটনা ঘটে গেছে, নীরব ভূমিকা পালন করেছে। আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এক বক্তৃতা দিল। সেই সময় দুর্ভাগ্যজনক
কোথায় নিজের দেশে এইসব ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। উনি সেখানে আরেকটা উস্কানি দিয়ে বলল যে বলা হলো হিন্দুদেরকে যে আপনারা একটা প্রতিবেশী রাষ্ট্রকে বলেন সেখানে যেন সাম্প্রদায়িক ঘটনাগুলো থামানো হয়। এটা কোনো কথা হইলো? মোদী সরকার কি করবে না করবে সেই দায়িত্ব শেখ হাসিনা। উনি আমাদেরকে কিভাবে বলে যে আপনারা একটু বলেন যে মোদী সরকার যেন একটু সংযত ভাবে শক্ত। আরে তুমি আগে সংযত হও, তোমার দেশে কি ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে তোমার কোনো আলাপ আলোচনা নাই। কোন ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছ? কোন এসপির বিরুদ্ধে, কোন ডিসির বিরুদ্ধে? তোমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা কোথায়? কাগজ তো সেদিন পাওয়া যায় নাই। কুমিল্লা থেকে শুরু করে চাঁদপুর বলেন, সব জায়গায়, সারা বাংলাদেশে, চট্টগ্রাম, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী ইনক্লুডিং পাওয়ার ইন পলিটিক্স তাদেরকে পাওয়া যায় নাই।